হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া দ্য সাইলেন্স, একটি অসাধারণ মুভি। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। একবার ভেবে দেখুন, হঠাৎ করে যদি পৃথিবীতে এমন এক ধরনের প্রাণী চলে আসে যেটা একটু শব্দ করলেই সাথে সাথে আপনাকে মেরে ফেলবে। এমনই এক শ্বাসরুদ্ধকর কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। কথা না বাড়িয়ে শুরু করা যাক দ্য সাইলেন্স মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একটি রিসার্চ টিমকে দেখানো হয় যারা একটি পাহাড়ের গুহায় রিসার্চ করছিল। তারা মাটি থেকে প্রায় 1000 ফিট নিচে চলে এসেছে, যার কারণে এখানে কোনো আলো বাতাস নেই। এমনকি এই জায়গাটি অনেক অন্ধকার ছিল। এরা আসলে এমন একটা টিম যারা কিনা পৃথিবীর রহস্যময় জায়গাগুলো খুঁজে বের করে। এখানে তারা একটি গর্ত খুঁজে পায়। এরপর তারা বুঝতে পারে এই গর্তটি হলো শত শত বছরের পুরনো। গর্তটিকে দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়, কারণ তারা তো এই সকল জিনিসেরই সন্ধান করে চলেছে। এরপর এই গর্তটিকে তারা অনেক মনোযোগ সহকারে দেখছিল। ঠিক তখনই সেই গর্তটি থেকে বাদুড়ের মতো এক ধরনের অদ্ভুত প্রাণী বের হতে থাকে। তবে এগুলো কিন্তু কোনো বাদুড় ছিল না, তবে এগুলো ছিল অদ্ভুত এক ধরনের অজানা প্রাণী। প্রাণীগুলোকে দেখে রিসার্চ টিম অনেক ভয় পেয়ে যায়, আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। ততক্ষণে এই প্রাণীগুলো তাদেরকে ঘিরে ফেলেছে। দেখতে দেখতে এই প্রাণীগুলো তাদের সবাইকে সেখানেই মেরে ফেলে। এরপর এই প্রাণীগুলো পাহাড়ের গুহা থেকে বাইরে বের হয়ে আসে। তারা আসলে সংখ্যায় অনেক বেশি ছিল, যার ফলে রিসার্চ টিম তাদের সঙ্গে পেরে ওঠেনি। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হলো এলি। এলি একজন কলেজ স্টুডেন্ট, তবে সে কলেজের বাকি ছেলে মেয়েদের মতো ছিল না। এলি ছিল খুবই শান্ত প্রকৃতির। এর প্রধান কারণ হচ্ছে আজ থেকে প্রায় 3 বছর আগে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তখন থেকেই সে আর কানে শুনতে পায় না। এই বিষয় নিয়ে কলেজের প্রায় সকল ছেলে মেয়েরাই তাকে বুলি করে, তবে এলি সেই সকল ছেলে মেয়েদেরকে কোনো পাত্তা দিত না। সে নিজের মতো করে পড়াশোনা করত। কিন্তু সেই কলেজে তার শুধুমাত্র একটি ফ্রেন্ড ছিল, তার নাম হলো জ্যাক। অন্যদিকে এলির পরিবারে তার মা বাবা এবং ছোট ভাই রয়েছে। এলির বাবার নাম হলো হিউ, মায়ের নাম কেলি এবং দাদির নাম লিন, এবং সবচেয়ে ছোট ভাইয়ের নাম জিউড। এবং তাদের একটি পোষা কুকুরও আছে। তাদের কুকুরটির নাম হলো টম। এলি যেহেতু এখন কানে শুনতে পায় না, তাই সে তার পরিবারের সাথে ইশারায় কথা বলতো। প্রায় 3 বছর যাবৎ তারা এলির সঙ্গে এভাবেই কথা বলে, ফলে ইশারায় কথা বলা তাদের কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। রাতের বেলা এলি তার পরিবারের সঙ্গে বসে ডিনার করছিল। ডিনার করার সাথে সাথে তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। অন্যদিকে টিভিতে নিউজ চলছিল, কিন্তু তারা কেউই নিউজের দিকে খুব একটা মনোযোগী ছিল না। কিন্তু হঠাৎ করে তারা টিভিতে অদ্ভুত একটা নিউজ শুনতে পায়। সেখানে বলা হচ্ছিল তাদের পুরো শহরে অদ্ভুত এক ধরনের প্রাণী ছড়িয়ে পড়েছে, এটা দেখতে অনেকটা বাদুড়ের মতো। আসলে এই প্রাণীটি ছিল ড্রাগন এবং বাদুড়ের একটি সংমিশ্রণ। জানি এখন এই প্রাণীটির নাম দিয়েছে ওয়েট। ওয়েট ছিল তাদের পুরো শহরে একটি আতঙ্কের নাম, কারণ তারা সামনে যেই মানুষকেই পাচ্ছে তাদের উপরই আক্রমণ করছে। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে সকল প্রাণীগুলো সামান্য একটু শব্দ পেলেই ঝাঁকে ঝাঁকে মানুষের দিকে ধেয়ে আসে। আর একবার যদি এই প্রাণীগুলো কোনো মানুষের উপরে আক্রমণ করে, তাহলে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব ব্যাপার, কারণ এরা মুহূর্তের মধ্যেই মানুষকে টুকরো টুকরো করে ফেলে। তাই এই প্রাণীগুলোর হাত থেকে বাঁচার শুধুমাত্র একটি উপায় আছে, আর সেটা হলো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, এমনকি কোনো শব্দ না করা, যাতে করে ওয়েটদের কানে কোনো শব্দ না পৌঁছায়। প্রায় প্রত্যেকটি নিউজ চ্যানেলে এসব কথাই বলা হচ্ছিল। এদিকে এলি আর তার পরিবার নিউজটি শুনে ভীষণ অবাক হয়ে যায়। এমনকি তারা অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা এটা বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত। আর বেঁচে থাকার জন্য তারা যাবেই বা কোথায়, কেননা তারা যে শহরটিতে বসবাস করে সেই শহরটির জনসংখ্যা অনেক বেশি, যার ফলে তাদের শহরে এমনিতেই অনেক শব্দ হয়। এদিকে যদিও এলি কানে শুনতে পায় না, কিন্তু সে নিউজ দেখেই সবকিছু বুঝতে পারে। এলি আসলে অনেক বুদ্ধিমতী ছিল। এলি এখানে তার পরিবারকে বলে, আমাদের বাড়িটি তো শহরে অবস্থিত, আর শহর এলাকায় শব্দ তো হবেই। তাই এখন আমাদেরকে বাঁচতে হলে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে মানুষজন খুব কম। তাই এখন আমাদের আশেপাশের যে কোনো গ্রামে যাওয়া উচিত, কারণ গ্রামের জনসংখ্যা অনেক কম, এমনকি সেখানকার পরিবেশও অনেক শান্ত। এখানে এলির সঙ্গে সবাই একমত হয়। এরপর তারা সবাই মিলে গ্রামের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে এলির বাবা হিউ তার বন্ধুর বাড়িতে আসে, তাতে করে সে তাকে সবকিছু জানাতে পারে। এবার বন্ধু আসলে তার প্রতিবেশীও ছিল। তার বন্ধুর নাম হলো ডেভিড। ডেভিডদের বাড়ি হিউদের বাড়ির পাশেই ছিল। হিউ এখানে ডেভিডকে সবকিছু খুলে বলে। ডেভিড তখন তাদের সঙ্গে যেতে চায়। এরপর তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গাড়িতে তোলে, যাতে করে তারা পরবর্তী সময়ে এগুলোকে কাজে লাগাতে পারে। ডেভিড এখানে তার সঙ্গে একটি বন্দুকও নেয়। কিছুক্ষণ পর তারা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হিউ আর তার পরিবার ছিল একটি গাড়িতে, ডেভিডও আলাদা একটি গাড়িতে। গাড়িতে বসে এলি তার বেস্ট ফ্রেন্ড জ্যাককে ফোন দেয়। সে এখানে ভিডিও কলের মাধ্যমে জ্যাকের সঙ্গে কথা বলছিল। এলি এখানে জ্যাককে বলে, আমরা এই শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছি, তুমিও আমাদের সঙ্গে চলে এসো। কিন্তু জ্যাক তাকে জানায় তার পরিবার তাকে কোথাও যেতে দিচ্ছে না, কারণ তারা সবাই এখন নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আর আপাতত তারা সবাই এখানেই থাকতে চায়। এতে এলির একটু মন খারাপ হয়। কিছুক্ষণের মধ্যেই তারা শহরের রাস্তায় চলে আসে।
দেখতে পায় রাস্তাতে এখন প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে আছে, কারণ শহরের প্রত্যেকটি মানুষের জীবন বাঁচানোর জন্য শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ডেভিড এবং হিউরা প্রায় অনেক সময় ধরে সেখানেই আটকে ছিল। তারা বিন্দু মাত্র সামনের দিকে এগোতে পারছিল না। ডেভিড তখন হিউকে বলে, এভাবে যদি আমরা এখানে আটকে থাকি তাহলে দুদিনেও সেই গ্রামে পৌঁছাতে পারবো না, তাই এখানে বসে থাকা আমাদের জন্য একদমই ঠিক নয়, কারণ যে কোনো সময় ওয়েটরা এখানে চলে আসতে পারে। আমি একটি আলাদা রাস্তা চিনি, আমাদেরকে এখন সেখান দিয়ে যেতে হবে। ডেভিড তখন সবাইকে নিয়ে একটি আলাদা রাস্তা দিয়ে গ্রামে যেতে থাকে। আসলে এই রাস্তাটা ছিল একটি জঙ্গলের মধ্যে, যার ফলে ডেভিড যখন ড্রাইভ করছিল তখন হঠাৎ করেই তার গাড়ির সামনে হরিণ চলে আসে। ডেভিড সেই হরিণগুলোকে বাঁচাতে গিয়ে সেখানে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন তার গাড়ি থেকে নেমে দৌড়ে ডেভিডের কাছে আসে। হিউ দেখতে পায় ডেভিড তার শরীরে অনেক বেশি আঘাত পেয়েছে, এমনকি তার পুরো শরীর থেকে রক্ত পড়ছে। হিউ তখন ডেভিডকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড তার গাড়ির নিচে একদম চাপা পড়ে গেছে। হিউ তখন ডেভিডের শরীরের উপর থেকে গাড়িটি সরানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও কোনো লাভ হচ্ছিল না। ডেভিড তখন হিউকে বলে, তুমি আমার চিন্তা বাদ দাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে ওয়েটরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। কিন্তু ডেভিডকে রেখে হিউ এখান থেকে যেতে চাইছিল না। তখন ডেভিড তাকে বলে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কিছুক্ষণ পর আমি এমনিতেই মারা যাব, তাই তুমি আমার জন্য সময় নষ্ট করো না, তুমি আগে তোমার পরিবারকে বাঁচাও, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। তখন বাধ্য হয়ে তার গাড়িতে ফিরে আসে। সবাই মিলে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে কয়েকটি ওয়েট চলে আসে। এই ওয়েটদেরকে দেখে অ্যালির কুকুর টম সেখানে অনেক জোরে জোরে আওয়াজ করতে থাকে, তাই শব্দ পেয়ে আশেপাশে থাকা সকল ওয়েটরা এখানে চলে আসতে শুরু করে। ওয়েটরা এখন তাদের পুরো গাড়ি ঘিরে ফেলেছে। এদিকে তাদের কুকুর টম কিছুতেই শান্ত হচ্ছিল না। ধীরে ধীরে সেখানে ওয়েটদের সংখ্যা বাড়তে থাকে। এভাবে চলতে থাকলে তারা আর বাঁচতে পারবে না, তাই হিউ খুব সতর্কতার সাথে টমকে বাহিরে বের করে দেয়। তাই দেখা যায় মুহূর্তের মধ্যেই সেই ওয়েটরা টমকে একদম টুকরো টুকরো করে ফেলে, অর্থাৎ তারা সঙ্গে সঙ্গেই টমের উপর আক্রমণ করে। সেখানেই টম মারা যায়। এলি এতে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়, কারণ সে টমকে অনেক ভালোবাসতো। সে সেখানেই টমের জন্য কান্না করতে থাকে। এলির মা তখন এখানে এলিকে সান্ত্বনা দেয়। এদিকে টমের জন্য হিউয়েরও অনেক খারাপ লাগছিল, কিন্তু তার তো এখানে কিছুই করার ছিল না। হিউ তখন তাদের সবাইকে চুপ করতে বলে। এবার তারা সবাই মিলে ইশারায় কথা বলতে শুরু করে। আর যেহেতু এলির সঙ্গে প্রায় 3 বছর যাবৎ ইশারায় কথা বলে, চুপ থেকে কথা বলা তাদের কাছে কোনো কঠিন ব্যাপার ছিল না। তারা সেখানে প্রায় অনেক সময় যাবৎ নিশ্চুপ ছিল, কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছিল না। ওয়েটরা তাদের গাড়ির কাছ থেকে কোথাও যাচ্ছিল না, ফলে হিউ আর তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দূর থেকে ডেভিড এর সবকিছু দেখছিল। ডেভিড এবার তাদের সকলকে বাঁচানোর জন্য তার বন্দুকের সাহায্যে গুলি করে শব্দ উৎপন্ন করে, যাতে করে শব্দ করে ওয়েটরা তার কাছে চলে যায়। ডেভিড এখানে অনবরত গুলির শব্দ করছিল, ফলে সেখানে থাকা সমস্ত ওয়েটরা সোজা ডেভিডের কাছে চলে যায়। আর সঙ্গে সঙ্গে ওয়েটরা ডেভিডকেও টমের মতো টুকরো টুকরো করে ফেলে, ফলে সেখানেই ডেভিডের মৃত্যু হয়। ফলে সুযোগ পেয়ে হিউ তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গা থেকে অনেক দূরে চলে আসে। এখন তারা যে জায়গাতে এসেছে সেই জায়গাটি অনেক নিরিবিলি ছিল। তারা সবাই এখন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা পায়ে হেঁটেই সামনের দিকে এগোতে থাকে, কারণ ড্রাইভ করার মতো সামনে আর কোনো রাস্তা ছিল না। এখন তারা সকলে সেখানে থাকার মতো একটা জায়গা খুঁজছে, কারণ এভাবে বাইরে থাকলে যে কোনো সময় তাদের উপর ওয়েটরা হামলা করতে পারে। তাই তারা সকলে মিলে সেখানে একটি বাড়ি খুঁজতে থাকে, কিন্তু এটা যেহেতু অনেক ঘন জঙ্গল ছিল, তাই আশেপাশে কোনো মানুষ এবং বাড়ির কোনো চিহ্নও নেই। অবশেষে রাতের বেলা তারা এখানে একটি বাড়ি দেখতে পায়, কিন্তু বাড়ির চারিপাশ লোহার খাঁচা দিয়ে ঘেরা ছিল, যার ফলে তারা সেই বাড়িটির ভেতরে যেতে পারছিল না। তাই তারা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল। তখনই সেই বাড়ির মধ্যে থেকে বন্দুক হাতে নিয়ে একটি বৃদ্ধ মহিলা বের হয়। মহিলাটিকে দেখে এমন মনে হচ্ছিল সে হয়তো কোনো মানসিক রোগী, কারণ মহিলাটি তাদেরকে দেখে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে। এমনকি সে সেখানে গুলি চালাতে থাকে, ফলে গুলির শব্দে সেখানে ওয়েটরা চলে আসে। সঙ্গে সঙ্গেই তারা মহিলাটির উপর আক্রমণ করে। অন্যদিকে হিউ তার পরিবারকে নিয়ে কোনো মতে একটি জায়গায় লুকিয়ে পড়ে, আর তারা চুপচাপ সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর ওয়েটরা সেই মহিলাটিকে মেরে সেখান থেকে চলে যায়। হিউ তখন সেই বাড়ির সামনে ছোটখাটো একটি টানেল দেখতে পায়, যেটা সেই বাড়ির সঙ্গে সংযুক্ত ছিল। তারা তখন বুঝতে পারছিল তারা চাইলেই সেই টানেলের মাধ্যমে সেই বাড়িটিতে পৌঁছাতে পারবে। হিউ প্রথমে বাড়িটির ভেতরে চেক করতে যায়। বাড়িটির ভেতরে গিয়ে হিউ দেখতে পায় এই বাড়িটির ভেতরে আর কোনো মানুষ নেই, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলা এখানে একাই থাকতো। হিউ তখন তার পরিবারকে এই টানেলের মধ্যে দিয়ে ভেতরে আসতে বলে। এরপর তারা এক এক করে টানেলটি পার হতে থাকে, কিন্তু এলির ভাই জিউট যখন এই টানেলটি পার করছিল তখন সে সেখানে একটি সাপ দেখতে পায়। সাপটি তখন জিউটকে সেখানে দেখে প্রচুর শব্দ করতে থাকে। এদিকে জিউট তাড়াতাড়ি করে টানেল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সাপের শব্দে সেখানে ওয়েটরা চলে আসে। তারা সাপটির উপর আক্রমণ করে সাপটিকে সেখানেই মেরে ফেলে। এদিকে টানেলের কাছে এলির মা ছিল। সামান্য একটু শব্দ পেয়ে
ওয়েটটি এলির মায়ের কাছে চলে আসে। সে তার পায়ের মধ্যে কামড়াতে শুরু করে। এদিকে হিউ এই দৃশ্য দেখতে পায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। হিউ সেখানে একটি রোড চিপার মেশিন দেখতে পেয়েছে। তখন সে দৌড়ে মেশিনটির কাছে চলে যায়। সঙ্গে সঙ্গেই সে মেশিনটিকে অন করে দেয়। মেশিনটির শব্দের ফলে সমস্ত ওয়েটরা সেই মেশিনের ভেতরে ঢুকে পড়ে। সুযোগে হিউ তার পরিবারকে নিয়ে সেই বাড়িটির ভেতরে চলে যায়। এরপর তারা সবাই দেখতে পায় ওয়েটটির কামড়ের ফলে এলির মায়ের পায়ে অনেক গভীর ক্ষত হয়েছে। এমনকি সেই ক্ষতস্থান থেকে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। এলির মা এখানে ব্যথায় ছটফট করছিল। এলি তখন এবার হিউকে বলে, আমাদের এখন একটি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, তা না হলে এই ইনফেকশন মায়ের পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এবার হিউ আর এলি মেডিসিন আনার জন্য শহরের দিকে যায়। কিন্তু যখনই তারা শহরের মধ্যে পৌঁছায় তখন তারা দেখতে পায় পুরো শহর বদলে গিয়েছে। শহরের কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই। সম্পূর্ণ শহর একদম খালি পড়ে আছে। ওয়েটরা আসলে শহরের বেশিরভাগ মানুষকেই মেরে ফেলেছে। এরপর এলি আর হিউ মেডিসিন নেওয়ার জন্য সেখানে থাকা একটি স্টোরে চলে যায়। তারা সেখানে অনেক মানুষের লাশ দেখতে পায়। এলি এখানে লক্ষ্য করে দেখে অনেকগুলো ডিম রয়েছে। এলি দেখে বুঝতে পারে এগুলো আসলে ওয়েটদেরই ডিম। অর্থাৎ ওয়েটরা এভাবেই তাদের বংশবৃদ্ধি করছে। এরপর এলি যখন সামনের দিকে যাচ্ছিল তারপর তার কোনো একটি জিনিসের সাথে ধাক্কা লাগে। ফলে শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ওয়েটরা চলে আসে। আর তখনই এলি পিছনের দিকে গিয়ে সবটির ফায়ার অ্যালার্ম চালু করে দেয়। পরে শব্দ পেয়ে ওয়েটরা সেদিকে চলে যায়। হিউ তখন এলিকে নিয়ে বাইরে চলে আসে। এরপর তারা সেই বাড়ির দিকে ফিরতে থাকে। তখনই রাস্তাতে তখন একজন চার্চের সঙ্গে দেখা হয়। দেখতে কিছুটা অদ্ভুত ছিল, এমনকি তার জিভটি অর্ধেক কাটা ছিল, তাই সে ঠিক মতো কথা বলতে পারতো না। তাই চার্চ একটি কাগজের মাধ্যমে তাদের সাথে কথা বলে। সে এখানে তাদের দুজনকে তাদের সাথে সার্ভাইভ করার জন্য তাদের গ্রুপে জয়েন করতে বলে। কিন্তু হিউ তাকে মানা করে দেয়। এলিকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর এলি তার মাকে অ্যান্টিবায়োটিক দেয়। ফলে ধীরে ধীরে সে এখন সুস্থ হতে থাকে। রাতের বেলা এলি জ্যাকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। জ্যাক এখানে এলিকে জানায় ওয়েটরা তাদের পুরো শহর ভর্তি করে ফেলেছে, এমনকি তারা প্রায় সমস্ত মানুষকেই মেরে ফেলেছে। ওদের আক্রমণের ফলে জ্যাকের বাবা এবং মাও মারা গিয়েছে। তাই জ্যাক একাই এখন সার্ভাইভ করছে। জ্যাক এখানে এলিকে একটি ইনফরমেশন দেয়। সেটা হলো ইন্টারনেট থেকে জ্যাক জানতে পেরেছে ওয়েটরা ঠান্ডা সহ্য করতে পারে না। তাই যে সকল অঞ্চলের আবহাওয়া ঠান্ডা সেই সকল অঞ্চলগুলো এখনো সুরক্ষিত আছে। তাই জ্যাক এখন নর্থের দিকে যাবে, কারণ সেখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এমনকি অনেক মানুষ সেখানে সার্ভাইভ করছে। তখন এলিকেও তার পরিবার নিয়ে নর্থের দিকে আসতে বলে। এলি তখন তার পরিবারকে কথা জানায়। এরপর তারা সবাই মিলে সকালে নর্থের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে আবারও সেই চার্চ চলে আসে। আবারও তাদেরকে তার গ্রুপে জয়েন হতে বলে। চার্চ এখানে এলির প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, কারণ সে তো শুধুমাত্র এলিকেই তাদের সঙ্গে নিতে চায়। আসলে চার্চ ছিল একজন খারাপ মানুষ। এভাবেই সে তার গ্রুপে মানুষকে জয়েন করাতে চায়, নিজে সে মানুষদের উপর রাজত্ব করতে চায়। কিন্তু এখানে তার এলিকে নিতে চাওয়ার কারণ হচ্ছে এলি যেহেতু একজন মেয়ে ছিল তাই তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে। এজন্যই চার্চ চাইছিল এলিকে তার গ্রুপে নিতে, যাতে করে এলির মাধ্যমে সে তার গ্রুপের সদস্য সংখ্যা বাড়াতে পারে। কিন্তু হিউ চার্চকে আবারও মানা করে দেয়। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু চার্চ এবার কিছুতেই এলিকে না নিয়ে যেতে চাইছিল না। তাই হিউ এবার বাধ্য হয়ে চার্চকে তার বন্দুকের সাহায্যে ভয় দেখায়। ফলে চার্চ তার গ্রুপকে নিয়ে সেখান থেকে চলে যায়। এলি এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। রাতের বেলা তাদের ঘরের সামনে একটি বাচ্চা মেয়ে আসে। তাদের কাছে মনে হয় মেয়েটি হয়তো ওয়েটদের কাছ থেকে বেঁচে গিয়েছে, তার হয়তো থাকার মতো কোনো জায়গা নেই। তারা তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। তারা তখন মেয়েটির সঙ্গে কথা বলতে চায়, তো মেয়েটি তাদের কোনো কথার জবাব দিচ্ছিল না। কেউ তখন দেখতে পায় এই মেয়েটিরও অর্ধেক জিভ কাটা। এরপর তারা সকালে বুঝে যায় যে এই মেয়েটিকে চার্চ পাঠিয়েছে। এরপর তারা কিছু করার আগেই সেই মেয়েটির শরীরে অনেকগুলো ফোনের অ্যালার্ম বেজে ওঠে। এরপর তারা দেখতে পায় মেয়েটির পোশাকের নিচে অনেকগুলো ফোন সেট করা। আসলে এটা ছিল চার্চের একটি প্ল্যান, তাতে করে ওয়েটরা তাদের বাড়িতে চলে আসে। প্রতিটি ফোনেই অনেক জোরে জোরে অ্যালার্ম বাজছিল। ফলে অ্যালার্মের শব্দ শুনতে পেয়ে ওয়েটরা তাদের বাড়ির আশেপাশে চলে আসে। হিউ এবং তার ওয়াইফ সঙ্গে সঙ্গে এই ফোনগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দেয়। এতে করে ফোনের অ্যালার্ম বন্ধ হয়ে যায়। ওদিকে সুযোগ পেয়ে চার্চের দুজন লোক এলিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তো এলির দাদি এটা দেখে ফেলে। এর দাদি সেই দুজন লোককে গাড়ি থেকে ফেলে দেয়। আর সে সেখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। ওয়েটরা তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তার দিকে ধেয়ে আসে। আর তারা সেখানেই এলির দাদিকে মেরে ফেলে। এলি এতে অনেক কষ্ট পায়, কারণ সে তার দাদিকে অনেক ভালোবাসতো। ঠিক তখনই পেছন থেকে চার্চ এসে এলির গলায় ছুরি ধরে। সে এলিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। হিউ এতে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে এবার চার্চকেই হত্যা করে ফেলে। পরের দিন সকালে তারা সবাই মিলে নর্থের দিকে রওনা দেয়। কয়েক ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। আসলে এখানে সারা বছরই বরফ, যার ফলে এই এলাকাটি সবসময় ঠান্ডায় থাকে। এলিরা এখানে থাকার জন্য একটি ক্যাম্প তৈরি করে। তারা সেখানে একদম নির্ভয়ে বসবাস
বসবাস শুরু করে। কিছুদিন পরে এলি জ্যাকের সঙ্গে যোগাযোগ করে। পর আমরা দেখতে পাই জ্যাক এখন এলির সঙ্গেই থাকে। তারা এখন ওয়েটদেরকে মারা শিখে গিয়েছে, অর্থাৎ মানুষরা এখন এই পরিবেশেই নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে। তারা এখন নতুন করে বাঁচতে শিখেছে। কিন্তু এই প্রাণীগুলো শব্দ শুনলেই কেন খেপে যেত? আসলে এরা হলো হাজার বছরের পুরনো এক ধরনের প্রাণী, যারা কিনা অন্ধকার গর্তে বসবাস করত। এমনকি তারা মাটির 1000 ফিট নিচে ছিল। তাদের কানে কখনো কোনো আওয়াজ পৌঁছায়নি, কিন্তু যখনই তারা সেখান থেকে বাহিরের দুনিয়ায় এসেছে তখন শব্দ শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে যাচ্ছিল। তাই যখনই কোনো মানুষ এবং প্রাণী সামান্য পরিমাণ শব্দ করছিল তখন তারা তাদেরকেই মেরে ফেলছিল। কিন্তু এখন এই সকল প্রাণীগুলো বাহিরের দুনিয়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাই খুব শীঘ্রই পৃথিবী আবারও ঠিক হয়ে যাবে। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এরকম আরো মুভি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।